আজকের আলোচনার বিষয় হলো ওহমের সূত্র বা ওহমস ল। তো এই ওহমের সূত্র বা ওহমস ল বলার আগে যেটা আমি বলতে চাই প্রথমে সেটা কি না, সর্বপ্রথম 1826 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী অধ্যাপক জর্জ সাইমন ওহম প্রবাহ মাত্রা মানে কারেন্ট, বিভব প্রভেদ মানে ভোল্টেজ ও রেজিস্ট্যান্স বা রোধ এই তিনটের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন এবং এটি একটি সূত্রের আকারে প্রকাশ করেন। বিজ্ঞানী ওহমের নাম অনুসারে এই সূত্রটির নামকরণ করা হয় ওহমের সূত্র বা ওহমস ল, যেটা আমরা আজকে পড়তে চলেছি। তো দেখে নিই এই সূত্রটা বা উনি কি বলেছেন ওনার লতে বা ওনার সূত্রতে। তো এখানে দেখো, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে সায়েন্টিস্ট ওহম তার লতে কি বলেছেন না, কোনো সার্কিট বা কোনো পরিবাহী বা কোনো কন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটা মানে ওই সার্কিটের সাপ্লাই ভোল্টেজ বা বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হবে। কখন সমানুপাতিক হবে না, একটা কন্ডিশন বলে দিয়েছেন, যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে বা কনস্ট্যান্ট থাকে, তাহলেই কিন্তু সার্কিটের প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে আরেকবার বলি, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হবে। ক্লিয়ার? তাহলে এই ওহমের সূত্রের গাণিতিক রূপটা কি দাঁড়ালো না, ভি ভ্যারিজাস আই, মানে প্রবাহ মাত্রা আই কার সাথে সমানুপাতিক না, ভোল্টেজ বা বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। তাহলে আমরা জানি এই প্রপোর্শনালটা ওঠাতে গেলে একটা কনস্ট্যান্ট টার্ম ইউজ করতে হয়। তাহলে এখানে সায়েন্টিস্ট বিজ্ঞানী যে কনস্ট্যান্ট টার্মটা ইউজ করেছে বা ধ্রুবকটা ইউজ করেছে সেটা হচ্ছে আর। তাহলে এই প্রপোর্শনাল থেকে আমরা ইকুয়েশনটা পেলাম ভি ইকুয়াল টু আই আর, অর্থাৎ বিভব প্রভেদ ইকুয়াল টু রোধ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা, যেখানে আর হলো একটি ধ্রুবক বা পরিবাহীর রোধ। ক্লিয়ার? এই যে এতক্ষণ ভৌত অবস্থা বলছিলাম, অন্যান্য ভৌত অবস্থা, তো ভৌত অবস্থা বলতে পরিবাহীর উপাদান, ঘনত্ব, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ ইত্যাদিকে বোঝায়। মানে যে কন্ডাক্টরটা বা পরিবাহীটা নেওয়া হয়েছে সেটার উপাদান, মানে সেটা সোনা, রূপো, তামা, কপার কি দিয়ে তৈরি সেটা উপাদানের উপর নির্ভর করছে, কারণ সেখানে যদি রেজিস্ট্যান্স বেশি হয় সেই ম্যাটেরিয়ালের বা সেই উপাদানের, তাহলে কিন্তু কারেন্ট ফ্লো কম হবে। আর কারেন্ট ফ্লো কম হলে সেটা তোমার ভি ভ্যারিজাস আই ফলো করবে না। আমি ভোল্টেজ যতই বাড়াই কারেন্ট তত কম ফ্লো হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য। আবার ঘনত্বের উপরে নির্ভর করছে, মানে কতটা মানে ম্যাটেরিয়ালটা মোটা, তার উপরে দৈর্ঘ্য বলতে কন্ডাক্টরটা কতটা মানে লম্বা রয়েছে, প্রস্থচ্ছেদ মানে ক্রস সেকশনাল এরিয়া মানে ক্ষেত্রফলটা মানে কতটা মানে সরু না মোটা, মানে যে এরিয়াটা রয়েছে, মানে একটা যদি তার নেই সেটা সরু তার হবে না মোটা তার হবে, এইগুলো হচ্ছে ভৌত অবস্থা। তাছাড়া চাপ রয়েছে, উষ্ণতা রয়েছে, প্রেসার রয়েছে। ক্লিয়ার? এবার এই ওহমের সূত্রটা আমি আরেকটু ভালোভাবে এখানে ডেসক্রাইব করছি। দেখো, এখানে একটা আমি কি করেছি, তোমার পরিবাহী নিয়েছি বা যেটা কন্ডাক্টর বলছি সেটা নিয়েছি। তাহলে কন্ডাক্টরের দুটো প্রান্ত রয়েছে, একটা স্টার্টিং একটা এন্ডিং, এই একটা প্রান্ত। তাহলে এই প্রান্তকে আমি নাম দিলাম ধরো এ, এই প্রান্তকে আমি নাম দিলাম বি। এবার আমি ধরে নিচ্ছি এ বিন্দুর রেসপেক্টে এর বিভব হচ্ছে ভি এ, বি বিন্দুর রেসপেক্টে এর বিভব হচ্ছে ভি বি। তাহলে তোমার যদি এই ভি এ বেশি হয় এবং ভি বি কম হয় তাহলে কিন্তু কারেন্টটা ভি এ থেকে ভিবির দিকে যাবে। আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট ফ্লো হয়, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় কারেন্ট ফ্লো। তাহলে ভি এ যদি বেশি হয় তাহলে অবশ্যই ভি এ থেকে ভিবির দিকে যাবে। এই জন্য এখানে দেখো আমি অ্যারো চিহ্নটা দিয়েছি এবং এখানে কারেন্টটা ফ্লো করছে আই। এবার এই ভি এ মাইনাস ভিবি মানে এদের যদি আমি ডিফারেন্সটা বার করি, যেটা আমরা বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স বলছি, তাহলে এই যে টোটালটা মানে এই প্রান্ত আর এই প্রান্ত থেকে আমাকে বাদ দিতে হবে, মানে ভি এ মাইনাস ভিবি, এটাকে আমি টোটাল ভি ধরছি। তাহলে আমি এখানে দেখো পড়ে শোনাচ্ছি। মনে করি এ বি একটি পরিবাহী তার, এর দুই প্রান্তের বিভব যথাক্রমে ভি এ এবং ভিবি। যদি ভি এ গ্রেটার দেন ভিবি হয় তাহলে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে, ভি ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। এখন ভি এ গ্রেটার দেন ভিবি হলে পরিবাহীর
তে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হবে। যেটা এখনই বললাম, যদি ভি এ বেশি হয় ভিবি কম হয় তাহলে ভি এ থেকে ভিবির দিকে তড়িৎ প্রবাহ হবে। এখন তড়িৎ প্রবাহ যদি আই হয়, তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে ওহমের সূত্র অনুসারে কি হবে, আই ভ্যারিজ অ্যাজ ভি এ মাইনাস ভিবি বা ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে ভি এ মাইনাস ভিবি কে আমরা ভি ধরছি, তাহলে ওহমের সূত্রের গাণিতিক রূপটা আমরা কি পাবো না ভি ইকুয়াল টু আই আর, মানে ভি এ মাইনাস ভিবিটাকে আমি ভি ধরে নিলাম আর আই আর, তাহলে এটাই হচ্ছে আমার ওহমের সূত্র। সেখানে আমি এই যে আই ইকুয়াল টু এটা লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার ভোল্টেজের ওপর কারেন্ট ডিপেন্ডেন্ট, তাই ভি ইজ প্রপোর্শনাল টু আই লিখবো, আই ইজ প্রপোর্শনাল টু ভি নয়, কারণ আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলে তবেই কারেন্ট ফ্লো হবে, কারেন্ট অ্যাপ্লাই করলে কিন্তু ভোল্টেজ না, মানে ভোল্টেজ দেবো তবেই কারেন্ট ফ্লো হবে, তাহলে ভোল্টেজের ওপর কারেন্ট ডিপেন্ডেন্ট, কারেন্টের ওপরে ভোল্টেজ নয়, তাই ভি ভ্যারিজেস আই, কখনোই আই ভ্যারিজেস ভি নয়। এবার এখানে যে ওহমসের ল তোমাদের এতক্ষণ ধরে বললাম সেটা এই গ্রাফের মাধ্যমে আমি একটু তোমাদের বোঝাচ্ছি। তাহলে এই যে সমানুপাতিক বলছিলাম, মানে ভি প্রপোর্শনাল টু আই, মানে ভি সমানুপাতিক আই বা কারেন্ট ভোল্টেজের সাথে সমানুপাতিক। সমানুপাতিক বলতে কি বোঝাচ্ছে, সমানুপাতিক বলতে বোঝায় যদি পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য দ্বিগুণ করা হয় তাহলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে, আবার যদি বিভব পার্থক্য 3 গুণ করা হয় তাহলেও পরিবাহীর মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা 3 গুণ হবে, অর্থাৎ ভোল্টেজ বাড়ালে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে, ভোল্টেজ কমালে তড়িৎ প্রবাহ মাত্রা কমবে। তাহলে এই গ্রাফটা দেখো, আমি যদি V1 ভোল্টেজ অ্যাপ্লাই করছি তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে I1, V2 যখন ভোল্টেজ বাড়াচ্ছি তখন কিন্তু কারেন্ট I2 ফ্লো হচ্ছে, মানে কারেন্ট তখন এতটা গেল আর ভোল্টেজ তখন এতটা। আবার যখন V3 ভোল্টেজ অ্যাপ্লাই করছি, মানে এতটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি এই 0 থেকে V3, তার রেসপেক্টে কারেন্ট দেখো I3 ফ্লো হচ্ছে, মানে এতটা। তার মানে ভোল্টেজ বাড়ালে আমার কারেন্ট বাড়ছে, ভোল্টেজ যখন আমি কমাচ্ছি তার মানে কারেন্ট ফ্লো কমছে। তাহলে V ইজ প্রপোর্শনাল টু I হচ্ছে এটাই, মানে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কমালে কারেন্ট কমবে। তাহলে আমি যদি এরকম ভাবে আমি একটা গ্রাফ ড্র করি তাহলে দেখবো আমি যে স্লোপটা বা রেজাল্ট্যান্ট, যেটা আমি রেজিস্ট্যান্স বলছি, রেজাল্ট্যান্ট বা স্লোপ, সেটা আমি একটা স্ট্রেট লাইন পাবো। মানে যদি একটা গ্রাফিক্যালি তুমি দেখাও 3 ভোল্ট অ্যাপ্লাই করছো তার জন্য তুমি 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছ, 5 ভোল্ট অ্যাপ্লাই করছো তার জন্য হয়তো তুমি যেটা পাচ্ছ। এবার যখন তুমি এই পয়েন্টগুলোকে কানেক্ট করবে দেখবে একটা স্ট্রেট লাইন, তুমি একটা ডায়াগ্রাম পাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এরকম ভাবে এই পয়েন্ট 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 করা আছে, এটা হচ্ছে তোমার স্লোপ বেরিয়েছে 1/r। তাহলে আমরা কি করছি না এক্স অ্যাক্সিসে ভি নিচ্ছি, ওয়াই অ্যাক্সিসে আমরা আই নিচ্ছি। এবার ভোল্টেজ যত বাড়াচ্ছে কারেন্ট তত বাড়ছে, সেইভাবে আমরা পয়েন্ট থেকে আমরা যদি একটা মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করি তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পাবো, মানে ওর রেজাল্ট্যান্টটা বা স্লোপটা আমরা একটা স্ট্রেট লাইন পাবো। তাহলে এটাই হচ্ছে ওহমসের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা ভিআই কার্ভ বা ভিআই ক্যারেক্টারিস্টিক। এবার আমরা নেক্সট দেখে নেব ওহমীয় পরিবাহী বা ওহমিক কন্ডাক্টর আর অওহমীয় পরিবাহী বা নন ওহমিক কন্ডাক্টর। তো এই ওহমীয় পরিবাহী বা ওহমিক কন্ডাক্টর কাকে বলে না, যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদের ওহমীয় পরিবাহী বলে। ওহমের সূত্র মানে ভি বাড়লে আই বাড়বে, ভি কমলে আই কমবে। এই যে সূত্রটা বা এই যে লটা, সেটা যদি কোনো পরিবাহী মেনে চলে তাহলে ওই পরিবাহীকে আমরা কি বলবো না ওহমিক কন্ডাক্টর। যেমন এখানে তামা, অ্যালুমিনিয়াম, লোহা প্রভৃতি বেশিরভাগ ধাতব পরিবাহী কিন্তু ওহমীয় কন্ডাক্টর। এবার অওহমীয় পরিবাহী বা নন ওহমিক কন্ডাক্টর কাকে বলবো না, যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না তাদের অওহমীয় পরিবাহী বলে। যেমন ডায়োড, ট্রায়োড প্রভৃতি, ভ্যাকিউম ভালভ, জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতি অর্ধ পরিবাহী কিন্তু তড়িৎ বিশ্লেষ্য। ক্লিয়ার? এবার আমরা নেক্সট যেটা ডিসকাস করব কি না ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে কি সম্পর্ক। তো আগেই আমরা পেলাম কি ওহমসের সূত্র থেকে না ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, মানে ভি ইকুয়াল টু আইআর। ঠিক আছে, তো এখানে এই যে তোমরা ছবিটা দেখছো এই ছবিটার সাথে অনেকেই পরিচিত, তো এর সাহায্যে কিন্তু আমরা খুব সহজে ভোল্টেজ এবং কারেন্ট ও রেজিস্ট্যান্সকে মনে রাখতে পারবো। তো এখানে দেখো দেখা যাচ্ছে কি না ভোল্টেজ কারেন্টকে কি করছে না প্রবাহিত করার জন্য একটি বল প্রয়োগ করছে, আর রেজিস্ট্যান্স তার ক্ষমতা অনুযায়ী কি করছে না বেচারা কারেন্টকে বাধা দিচ্ছে। এখানে ভোল্টেজ যত বেশি চাপ প্রয়োগ করবে বা বল প্রয়োগ করবে কারেন্টের প্রবাহ তত বেশি হবে,
আবার ভোল্টেজের চাপ কম হলে বা প্রেসার কম হলে কি হবে না কারেন্টের প্রবাহ কমে যাবে। আবার অপর দিকে দেখো এখানে রেজিস্ট্যান্স যত বেশি বাধা দেবে কারেন্টের প্রবাহ কিন্তু তত কম হবে। আবার রেজিস্ট্যান্সের বাধা যত কম হবে কারেন্টের প্রবাহ তত বেশি হবে। ক্লিয়ার? এবার যেটা তোমাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে ত্রিভুজের সাহায্যে ওহমের সূত্র বা ট্রায়াঙ্গেল সূত্র। মানে এতক্ষণ যে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম, এবার আমরা একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে কি করে আমরা ওহমের সূত্রটাকে মনে রাখবো বা ওহমের সূত্র নির্ণয় করব। তো এই ত্রিভুজের সাহায্যে খুব সহজেই ওহমের সূত্র থেকে ভোল্টেজ, কারেন্ট বা রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। এখানে পরস্পর মানে দেখো আমরা ভি ইকুয়াল টু আই আর যেটা পেয়েছিলাম, তো এখানে আমি ভি লিখলাম আর নিচে আমি একটা এটাকে জাস্ট দুভাগ করে দিয়ে একটা জায়গায় আমি আই লিখেছি, একটা জায়গায় আর। তো এটা ভোল্টেজ, এটা কারেন্ট, এটা রেজিস্ট্যান্স। তো যদি এরা পাশাপাশি থাকে, ঠিক আছে, মানে এই যে আই আর আর দেখো পাশাপাশি আছে, তাহলে যদি পাশাপাশি থাকে তাহলে গুণ আকারে প্রকাশ করতে হবে। আর যদি পরস্পর কি থাকে, ওপর নিচ থাকে, দেখো ভি আর আই ওপর নিচ, ভি আর ওপর নিচ, যদি এরা পরস্পর কি থাকে ওপর নিচ থাকে তাহলে ভাগ আকারে প্রকাশ করব। এবার আমরা এই ট্রায়াঙ্গেল চিত্রের সাহায্যে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স একে একে নির্ণয় করব। ঠিক আছে? তো প্রথমেই দেখো ভোল্টেজ নির্ণয় করছি। তো এখানে ভোল্টেজ যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে কি করব না এই ভোল্টেজ বা ভিটাকে আমি কনস্ট্যান্ট ধরবো বা এটাকে আমি চেপে ধরে রাখবো বা এটাকে আমি কি করব না তোমার সিলেক্ট করব। তো এই জন্য এই ভিটাকে দেখো সিলেক্ট করা হয়েছে বা কনস্ট্যান্ট ধরা হয়েছে, যেহেতু আমি ভিটা নির্ণয় করছি বা ভোল্টেজটা নির্ণয় করছি এই কারণে এটা দেখো সাদা রঙের করা হয়েছে। তো তাহলে আমি এটাকে যদি কনস্ট্যান্ট রাখি তাহলে দেখো আই আর আর পাশাপাশি রয়েছে, তাহলে আই আর আর পাশাপাশি থাকলে আমরা কি আগেই পড়লাম যে গুণ আকারে প্রকাশ করব। তাহলে সেই কারণে ভি ইকুয়াল টু আই আর মানে ভিটা বার করছি, তাহলে ভিটা লিখলাম, আই আর পাশাপাশি রয়েছে তাই গুণ আকারে লিখলাম আই ইন্টু আর, অর্থাৎ ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এবার এই যে ফর্মুলাটা পেলাম ভি ইকুয়াল টু আই আর, এটার জন্য একটা আমরা ম্যাথের সাহায্যে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে কি করে আমরা একটা সাম বার করব বা কি করে ভোল্টেজ বার করব একটা সার্কিট থেকে আমরা দেখে নেব। তো এখানে দেখো একটা সার্কিট ড্র করেছি যেখানে আমি একটা ব্যাটারি লাগিয়েছি। ঠিক আছে? তো এই যে আমি মানে সার্কিটের যে ব্যাটারি বা ভোল্টেজ, এই ভোল্টেজটা আমি নির্ণয় করব। তো কি হয়েছে না এই সার্কিটের মধ্যে দেখো কারেন্ট ফ্লো হচ্ছে, অ্যারো চিহ্নগুলো দেখো প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে আর ওই সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স রয়েছে 2 ওহম। তাহলে আমরা ফর্মুলাটা আগেই পেলাম ভি ইকুয়াল টু আই আর, তাহলে এখানে আই বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্স বলে দিয়েছে 2 ওহম, তাহলে ভি ইকুয়াল টু আমার কি 3 দুগুণে 6 মানে 6 ভোল্ট। তাহলে এইভাবে আমাদের ভোল্টেজ বার করতে হবে। এরপরে আমরা দেখে নেব কারেন্ট নির্ণয়। তাহলে সেম জিনিস আমরা কি করব না একই নিয়মে কারেন্ট বার করব। এখানে তাহলে আই বার করতে গেলে কি করতে হবে না আই কে কনস্ট্যান্ট ধরতে হবে বা আই কে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে যদি আমরা আই কে কনস্ট্যান্ট ধরি বা আই কে সিলেক্ট করি তাহলে কি হবে না ভি আর আর দেখো উপর নিচে রয়েছে, তাহলে ভি আর আর উপর নিচে আছে, তাহলে এদেরকে ভাগ আকারে প্রকাশ করতে হবে। সেহেতু আমি কি লিখবো না আই ইকুয়াল টু ভি বাই আর, মানে আইটা বার করছি আই আর উপর নিচ বলে ভি বাই আর, অর্থাৎ কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু রেজিস্ট্যান্স। এবার আমরা একটা সার্কিটের সাহায্যে কারেন্ট বার করা দেখে নেব। তো এখানে দেখো সেম একটা সার্কিট ড্র করেছি। ঠিক আছে? এখানে যে মানে ভোল্টেজটা রয়েছে বা পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা 6 ভোল্ট, এর মধ্যে ভোল্টেজ কারেন্টটা প্লাস থেকে মাইনাসের দিকে ফ্লো হচ্ছে আর ওই সার্কিটে রেজিস্ট্যান্স বলে দিয়েছে 2 ওহম। তাহলে সিমিলারলি আমরা আই ইকুয়াল টু কি ভি বাই আর পেলাম, তাহলে এখানে ভি এর জায়গাতে 6 ভোল্ট আর এর জায়গাতে 2 অ্যাম্পিয়ার 2 ওহম। তাহলে আমরা কারেন্ট ইকুয়াল পেয়ে গেলাম 6 দুগুণে মানে 6/2, মানে এখানে কাটাকাটি করলে কত হবে 3 হবে, তাহলে কারেন্ট আমরা পেয়ে গেলাম 3 অ্যাম্পিয়ার। এবার আমরা দেখে নেব রেজিস্ট্যান্স নির্ণয় কিভাবে করব। সিমিলারলি আমরা ত্রিভুজ থেকে রেজিস্ট্যান্স বার করব যেখানে আমরা 8টাকে সিলেক্ট করব। তাহলে যদি এবার আমরা 8টাকে সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো ভি আর আই কি আছে না উপর নিচে আছে, তাহলে এদেরকে ভাগ আকারে প্রকাশ করব। তাহলে এখানে দেখো আমি কি করেছি, তাহলে আর যেহেতু বার করছি তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই, মানে ভি ওপরে আছে তাই আই নিচে আছে তাই, তাহলে ভি বাই আই লিখলাম, অর্থাৎ রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। এবার আমরা একটা সার্কিট দেখে নেব।
সেম একই সেম সার্কিট, তাহলে এখানে আমার ভোল্টেজটা 6 ভোল্ট দেওয়া আছে, কারেন্ট আমার প্লাস থেকে মাইনাসের দিকে ফ্লো হচ্ছে, কারেন্ট 3 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? তাহলে আমরা R = V/I পেয়েছি, তাহলে এখানে V এর জায়গাতে 6 ভোল্ট করলাম, কারেন্ট এখানে জানছি আমরা 3 অ্যাম্পিয়ার, তাহলে রেজিস্ট্যান্স পেয়ে গেলাম কত না 2 ওহম। রেজিস্ট্যান্সের ইউনিট আমরা জানি ওহম, তাহলে 2 ওহম আমার বেরিয়ে গেল। এরপরে এই যে ওহম বলছি বা ওহম ল বলছি, তো এটা কোথায় কোথায় প্রযোজ্য? তাহলে এখানে 1 নম্বর পয়েন্ট দেখো, এই সূত্রটি মূলত ডিসির ক্ষেত্রে প্রযোজ্য, এসির জন্য নয়। মানে এসি ক্ষেত্রে ওহমসের সূত্র ভি ভ্যারিজেস আই, ভি বাড়লেই যে আই বাড়বে এটা কিন্তু ফলো নাও করতে পারে, এটা শুধুমাত্র ডিসি সার্কিটের ক্ষেত্রে কিন্তু হবে। আবার 2 নম্বর দেখো, তাপমাত্রা পরিবর্তন হলে ওহমের সূত্র প্রযোজ্য নয়। এই জন্যই আমি মানে ডেফিনেশনে বললাম কি অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, সেই জন্য কি না তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ভি প্রপোর্শনাল টু আই হবে না। 3 নম্বর, তাপমাত্রা স্থির থাকলে সিলিকন কার্বাইডের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হবে না। কিন্তু তাপমাত্রা যদি আবার স্থির থাকে তাহলে কিন্তু সিলিকন কার্বাইডের ক্ষেত্রে কিন্তু ওহমের সূত্র প্রযোজ্য হবে না। আর কি না জটিল সার্কিট ওহমের সূত্রের সাহায্যে সমাধান করা যায় না। যদি কোনো সার্কিট খুব কমপ্লিকেটেড হয়, জটিল হয়, তাহলেও কিন্তু আমরা ওহমের সূত্রের সাহায্যে কিন্তু ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স আমরা বার করতে পারবো না। এরপরে আসছি কি না ওহমের সূত্রের ব্যবহার। এটা ডিসি সার্কিটে ব্যবহার করা হয়, আগেই বললাম। সার্কিটের কারেন্ট নির্ণয় করে তারের সাইজ নির্ণয় করতে ব্যবহার করা হয়। মানে যদি আমি কারেন্টটা বার করতে পারি তাহলে আমি তারের সাইজ কতটা সেটাও আমরা বার করতে পারবো। সরল সার্কিটে বেশি ব্যবহার করে, ওই যে বললাম কমপ্লিকেটেড বা জটিল সার্কিটের ক্ষেত্রে এটা আমরা বার করতে পারি না, তাহলে অবশ্যই এটা সরল সার্কিটে বেশি ব্যবহার করা হয়। আর রেজিস্টিভ লোড অর্থাৎ বাল্ব, ইলেকট্রিক আয়রন, হিটার ইত্যাদিতে এর ব্যবহার রয়েছে। তাহলে আগামী পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিরচফস ল বা কারচফস ল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাক।